হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আশা করি সবাই ভালো আছো। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা ক্লাস 10-এর এমসিকিউ প্র্যাকটিস নিয়ে। দেখো, এমসিকিউ প্র্যাকটিস যেটা আমরা যদি দেখি, এটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস না করলে আমরা কিন্তু পরীক্ষার হলে ঠিক মতন এক্সিকিউট করতে পারবো না। তাহলে আমরা যদি দেখি প্রথম প্রশ্নের দিকে যে কি আছে প্রশ্নের মধ্যে, আমরা প্রথমে যদি দেখি প্রশ্নের মধ্যে কি আছে, তাহলে আমরা দেখব যে অ্যানালস পত্রিকার কথা বলা হয়েছে এখানে। অ্যানালস পত্রিকা, অ্যানালস পত্রিকা গোষ্ঠী গড়ে উঠেছিল কোথায়? অ্যানালস পত্রিকা গোষ্ঠী কোথায় গড়ে উঠেছিল যদি প্রশ্ন করা হয়, তাহলে অপশনের দিকে দেখতে হবে। তো অপশনগুলো যদি আমরা দেখি, ফ্রান্সে, ইংল্যান্ডে, মার্কিন যুক্তরাষ্ট্রে না জার্মানিতে, তাহলে আমরা প্রশ্নের যদি উত্তর দেখি, তাহলে উত্তর কি হবে? ফ্রান্সে। যখনই অ্যানালস কথাটা আসবে তখনই তোমরা ভেবে নিবে যে এটা কোথায় হয়েছিল, না ফ্রান্সে হয়েছিল। অ্যানালস পত্রিকা যখনই দেখতে পাবে তখনই আমরা উত্তর দেব ফ্রান্সে। বোঝা গেল আশা করি। পরবর্তী প্রশ্ন যদি দেখি আমরা, নীলদর্পণ নাটককে আঙ্কেল স্টমস কেবিনের সঙ্গে কে তুলনা করেছিলেন? যদি আমরা দেখি, আঙ্কেল স্টমস কেবিনের সঙ্গে কে তুলনা করেছিলেন? নবগোপাল মিত্র, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শিশির কুমার ঘোষ। তাহলে তার উত্তর কি হতে পারে? তার উত্তর কি হতে পারে আমরা যদি দেখি, তার উত্তর কি হবে? না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কে করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি করেছিলেন? নীলদর্পণ নাটককে আঙ্কেল স্টমস কেবিনের সঙ্গে তুলনা করেছে। এবার নীলদর্পণ নাটকটি কি রচনা করেছেন যদি প্রশ্ন করা হয়, কে করেছিলেন? দীনবন্ধু মিত্র। কে করেছিলেন? দীনবন্ধু মিত্র করেছিলেন। দীনবন্ধু মিত্র। কথা বোঝা গেল। নীলদর্পণ নাটক কার ছদ্মবেশে? রেভারেন্ড রেভারেন্ড জেমস লং। রেভারেন্ড জেমস লং ছদ্মনামে তিনি নীলদর্পণ নাটকটি রচনা করেছেন। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, তাহলে পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা যাই, তাহলে আমরা দেখব পরবর্তী প্রশ্ন কি আছে এখানে। জীবন স্মৃতি হবে কথাটা। কথাটা কি হবে? জীবন জীবন স্মৃতি হবে। জীবন স্মৃতি থেকে জানা যায় কি? জানা যায় জীবন স্মৃতি থেকে আমরা কি জানতে পারবো যদি প্রশ্ন করা হয়? জীবন স্মৃতি থেকে আমরা কি জানতে পারবো? ওরিয়েন্টাল সেমিনারি কথা জানতে পারবো, হিন্দু মেলার কথা জানতে পারবো, নর্মাল স্কুলের কথা জানতে পারবো, আর উপরের সবগুলির কথা আমরা জানতে পারবো। তাহলে আমরা যদি দেখি, জীবন স্মৃতি তোমরা জানো কার লেখা? জীবন স্মৃতি জীবন স্মৃতি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। জীবন স্মৃতি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ওরিয়েন্টাল সেমিনারের কথাও জানতে পারবো, হিন্দু মেলার কথাও জানতে পারবো, আর নর্মাল স্কুলের কথাও আমরা এখানে জানতে পারবো। তাহলে উত্তর কি হবে? উপরে সবগুলির কথাই আমরা এখানে জানতে পারবো। কথা বোঝা গেল। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্যের কথা বলা হয়েছে। কার কথা বলা হয়েছে? ভারতীয় উপাচার্য। ভারতীয়র কথা বলা হয়েছে, কিন্তু প্রথম উপাচার্যের কথা বলা হয়নি। প্রথম ভারতীয় উপাচার্যের কথা বলা হয়েছে। তাহলে আমরা দেখবো যে অপশন কি আছে। জেমস উইলিয়াম কোলভিল আছে, আশুতোষ মুখোপাধ্যায় আছে, গুরুদাস বন্দ্যোপাধ্যায় আছে, আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছে। তাহলে প্রশ্ন কি হবে? প্রশ্নের উত্তর কি হবে? প্রশ্নের উত্তর হবে কি? গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ভারতীয়র কথা বলা হয়েছে প্রথম, তাই ইনি হচ্ছেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়, প্রথম ভারতীয় ছিলেন। আশুতোষ মুখোপাধ্যায়ও আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা অধ্যক্ষ ছিলেন, যাকে উপাচার্য বলা হয়। আর জেমস উইলিয়াম কোলভিল ছিলেন, জেমস উইলিয়াম কোলভিল প্রথম যদি জিজ্ঞাসা করা হয়, জেমস উইলিয়াম কোলভিল ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমরা উপাচার্য। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা যাই, তাহলে আমরা দেখব যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা বন্ধ করা হয়েছিল সেটি কি? কোন আইন? দেখো, 3 আইনের কথা বলা হয়েছে। সপ্তদশ বিধি দেওয়া হয়েছে, পঞ্চদশ বিধি দেওয়া হয়েছে, অষ্টাদশ বিধি। সপ্তদশ মানে 17, পঞ্চদশ মানে 15, আর অষ্টাদশ মানে 18। 3 আইন 1872 এসেছিল, তোমরা জানো। 3 আইন 1872 সাল। আর সতীদাহ প্রথা এসছে কবে? না, 1829 সালে, লর্ড উইলিয়াম বেন্টিং। আর কত নম্বর রেগুলেশন আইন দ্বারা করা হয়েছিল? কত নম্বর রেগুলেশন আইন দ্বারা করা হয়েছিল? সপ্তদশ বিধি, অর্থাৎ 17 নম্বর রেগুলেশন আইন দ্বারা এটা রেগুলেশন
কি দেখলাম 17 নম্বর রেগুলেশন আইন দ্বারা এটা করা হয়েছিল। তাহলে উত্তর কি হবে সপ্তদশ বিধি। তারপরে প্রশ্ন যদি আমরা দেখি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে ভারতের প্রথম অরণ্য আইন কবে চালু করা হয়। ভারতের প্রথম অরণ্য আইন কবে চালু করা হয়, যদি প্রশ্নটার উত্তর আমরা খুঁজিতে যাই তাহলে আমরা দেখব 1859 খ্রিস্টাব্দে, 1860 খ্রিস্টাব্দে, 1865 খ্রিস্টাব্দে, 1867 খ্রিস্টাব্দে। তোমরা জানো যে উত্তর কি হবে 1865 খ্রিস্টাব্দে আমাদের কি করা হয়েছিল, ভারতের প্রথম অরণ্য আইন চালু করা হয়েছিল। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। 1860 কি হয়েছিল, 1860 হচ্ছে নীল কমিশন এসেছিল। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন যদি দেখা হয় তাহলে মুন্ডা বিদ্রোহ যে নামে পরিচিত ছিল সেটি হলো, মুন্ডা বিদ্রোহের কথা বলা হয়েছে। মুন্ডা বিদ্রোহ দুবার হয়েছিল, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সাল হচ্ছে 1899 সাল। 1899 সালে কার দ্বারাই হয়েছিল জিজ্ঞাসা করা হয়, বিরসা মুন্ডার দ্বারাই। কার দ্বারাই? বিরসা মুন্ডার দ্বারাই হয়েছিল। একে আর কি নামে জানি আমরা, একে আর কি নামে জানি যদি আমাদের যে প্রশ্ন করা, একে আর কি নামে জানা হয়, একে ধরতি আবা বলা হয়। কি বলা হয়? ধরতি আবা। ধরতি আবা অর্থাৎ পৃথিবীর পিতা বলা হয় একে, পৃথিবীর পিতা বলা হয়। তাহলে 1899 সালে আমরা দেখবো, 1899 সালে বিরসা মুন্ডা কি করেছিলেন, মুন্ডা বিদ্রোহ করেছিলেন। কার বিরুদ্ধে? ইংরেজদের বিরুদ্ধে। এবার তিনি একটা মানে স্লোগান দিয়েছিলেন, সেই স্লোগানটা হচ্ছে কি, কথাটার অর্থ হচ্ছে কি, উলগুলান। আমাদের কি করতে হবে? বিদ্রোহ করতে হবে। কি করতে হবে? বিদ্রোহ করতে হবে, অর্থাৎ উলগুলান। আর হুল কাদের বলা হয়? হুল ছিল আদের সাঁওতালদের। হুল কাদের ছিল? সাঁওতালদের ছিল। বোঝা গেল? হুল সাঁওতালদের, উলগুলান হচ্ছে মুন্ডাদের। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, প্রথম ভারত মহাসচিব কে ছিলেন? দেখো ভারত মহাসচিবের কথা বলা আছে, কে ছিলেন? লর্ড ক্যানিং ছিলেন, আর্ল স্ট্যানলি ছিলেন, জেমস প্রিন্সেপ ছিলেন, না গ্ল্যাডস্টোন ছিলেন? তাহলে প্রশ্ন যদি উত্তর আমরা দেখি, প্রশ্নের উত্তর যদি আমরা দেখি তাহলে কি হবে, আর্ল স্ট্যানলি ছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবাই এই প্রশ্নগুলোকে স্কিপ করে চলে যাও, কিন্তু আসলে এই পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো খুবই আসে। পরবর্তী প্রশ্ন যদি দেখা হয়, আনন্দমঠ। আনন্দমঠ আমরা অনেকবার করিয়েছি। আনন্দমঠ প্রথম প্রকাশিত হয়েছিল যে পত্রিকায়, আনন্দমঠ। আনন্দমঠ কবে প্রকাশিত হয়েছিল তোমরা যদি জিজ্ঞাসা করায়, 1885 সালে, সরি 1882 সালে হয়েছিল। কত সালে হয়েছিল? 1882 সালে হয়েছিল আনন্দমঠ প্রকাশিত হয়েছিল। এখানে আনন্দমঠ কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তর কি হবে না, বঙ্গদর্শন পত্রিকায়। কোন পত্রিকায় হয়েছিল? বঙ্গদর্শন পত্রিকায় আমরা দেখব আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয়েছিল। কে করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কে করেছিলেন? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। চ্যাটার্জি, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি করেছিলেন আনন্দমঠ উপন্যাস। বাংলার গুটেনবার্গ কাকে বলা হয়? প্রশ্ন করে হয়েছে বাংলার গুটেনবার্গ। তোমরা জানো যে মুদ্রণ শিল্পের বিকাশে গুটেনবার্গ খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক গুটেনবার্গ মানে আধুনিক মুদ্রণ যন্ত্রের আবিষ্কর্তা বা আধুনিক মুদ্রণ যন্ত্রের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? গুটেনবার্গকে বলা হয়। কিন্তু সেটা বাংলার বলা হয়েছে, বাংলার। এটা কিন্তু কার বলা হয়েছে? বাংলার বলা হয়েছে। তাহলে বাংলার গুটেনবার্গ কাকে বলা হচ্ছে? বাংলার গুটেনবার্গ কাকে বলা হবে? প্রশ্নের অপশন যদি দেখি, চার্লস উইলকিনসনকে, পঞ্চানন কর্মকারকে, ব্রাসি হেলহেডকে, জেমস অগাস্টা হিকিকে। উত্তর কি হবে? উত্তর হবে চার্লস উইলকিনসনকে। কাকে বলা হবে? চার্লস উইলকিনসনকে বলা হবে কি, বাংলার গুটেনবার্গ। বোঝা গেল? বোঝা গেল? পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, পরবর্তী প্রশ্নের দিকে যাই দিদি, দেখতে পাবো বিশ্বভারতী প্রথম উপাচার্য কে ছিলেন? আগেরটা আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম, এখন আমরা কাকে দেখবো? বিশ্বভারতী। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই সময় প্রথম উপাচার্য মানে চ্যান্সেলর কে ছিলেন? কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। প্রতিষ্ঠা করলে কি তিনি উপাচার্য হবেন? না। রথীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর। উত্তর কি হবে? রথীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতী প্রথম উপাচার্য কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন। বোঝা গেল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন যদি দেখি, আমাদের ভারতের গান্ধীজির প্রথম আন্দোলন কি ছিল? ভারতে গান্ধীজির প্রথম আন্দোলন, ভারতে কবে এসেছেন তিনি যদি প্রশ্ন করা হয়, ভারতে তিনি কবে এসেছিলেন? 1915 সালে এসেছিলেন। কবে এসেছিলেন? কবে এসেছেন তিনি? 1915 সালে এসেছেন। কবে এসেছেন? 1915 সালে। বোঝা গেল?
এবং 1915 সালে আসার পর তিনি ভারতটাকে ভালোভাবে অবজার্ভ করলেন এবং অবজার্ভ করার পর তিনি দেখলেন যে বিহারে, কোথায়, বিহারে চাষিদের উপর প্রচুর পরিমাণে অত্যাচার করা হচ্ছে, নীল চাষ করতে বাধ্য করা হচ্ছে। এই নীল চাষ করতে বাধ্য করার ফলে সেই কৃষকরা আন্দোলনমুখী হয়ে উঠছে। আর সেই আন্দোলনের নেতৃত্ব দিতে কাকে ডাকা হচ্ছে? গান্ধীজিকে ডাকা হচ্ছে। সালটা ছিল কবে? সালটা ছিল হচ্ছে 1917। তাহলে আমরা যদি দেখি ভারতে গান্ধীজি প্রথম আন্দোলন কোনটি ছিল না? চম্পারণ সত্যাগ্রহ ছিল। কি ছিল? চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণ সত্যাগ্রহ কবে হয়েছিল? 1917 খ্রিস্টাব্দে হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পারছো এই প্রশ্নগুলো। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, না মোপলা বিদ্রোহ হয়েছিল, কোথায় হয়েছিল? প্রশ্ন যদি করা হয় কোথায় হয়েছিল, তাহলে মালাবার উপকূলে, কোঙ্কণ উপকূলে, গোদাবরী উপত্যকায় আর করমণ্ডল উপকূলে। তাহলে তার উত্তর কি হবে? মালাবার। মালাবার থেকেই মনে রাখবে, মালা থেকেই মোপলা, এটা মনে রাখতে পারো, সহজ উপায় এটা। মালাবার উপকূলে মানে মোপলা বিদ্রোহ। বোঝা গেল? তারপরে আমরা যে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে ভারতে প্রথম মে দিবস কবে পালিত হয়? পয়লা মে হয়, তোমরা জানো সবাই। কবে পালিত হয়? পয়লা মে হয়। কিন্তু এটা জিজ্ঞেস করা হয়নি কবে, বলা হয়নি। জিজ্ঞেস করা হয়েছে কোথায়? বোম্বাইতে, কলকাতায়, দিল্লি না মাদ্রাজ। তাহলে যদি প্রথম মে দিবস তোমরা জানো এটা শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। শ্রমিক দিবস, না? কারণ শ্রমিকদের দ্বারা যে আন্দোলন করার ফলে তারা কি করেছিল, এরা দিনকে ঠিক করা হয়েছিল পয়লা তারিখে মে মাসে, তার জন্য পয়লা মে। এটা কোথায় হয়েছিল? ভারতে মাদ্রাজে। কোথায় ছিল? ভারতে প্রথম মে দিবস কবে পালন করা হয়েছিল? মাদ্রাজ শহরে। কোথায় করা হয়েছিল? মাদ্রাজ শহরে। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি বুঝতে পেরেছো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এই প্রশ্নটার উত্তর তোমাদের অনেকজনেরই অজানা আছে। বি আম্মা নামে পরিচিত কে ছিলেন? বি আম্মা। অনেকজনেরই এটা অপরিচিত কোশ্চেন হতে পারে, সবার নয়। অপশন যদি দেখা হয়, আবাদি বানু বেগম, রাজিয়া খাতুন, খয়ের উন্নিসা, অরুণা আশরাফ আলী। তাহলে উত্তর আমরা যদি দেখি, তাহলে উত্তর কি হবে? আবাদি বানু বেগম। মহিলা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে একজন বিখ্যাত মহিলার নাম হচ্ছে কি? মুসলিম মহিলা। একজন মুসলিম মহিলার নাম হচ্ছে কি? আবাদি বানু বেগম। অরুণা আশরাফ আলীর নাম আমরা পড়বো। অরুণা আশরাফ আলী কি বলা হয়? ভারতের বৃদ্ধ মহিলা। কি বলা হয়? ভারতের বৃদ্ধ মহিলা বলা হয় অরুণা আশরাফ আলীকে। দ্য গ্র্যান্ড ওল্ড ওমেন্স অফ ইন্ডিয়া। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি, যে শৃঙ্খল ঝঙ্কার গ্রন্থটি রচনা করেন কে করেছিলেন? শৃঙ্খল ঝঙ্কার কে করেছিলেন? লীলানাথ, না কল্পনা দত্ত, না বীণা দাস, না সুনীতি চৌধুরী? তোমরা জানো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের মধ্যে এটি, তার জন্য এটা বীণা দাস যিনি গুলি মেরেছিলেন সশস্ত্র বিপ্লবী আন্দোলনের একটা বিখ্যাত মহিলার নাম হচ্ছে বীণা দাস। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, পরবর্তী প্রশ্ন হচ্ছে রশিদ আলী দিবস কবে পালিত করা হয়? প্রথম তো সালটা জানতে হবে, রশিদ আলী দিবস কবে হচ্ছে? 1946 সালে হচ্ছে। সেই রশিদ আলী দিবস কত তারিখের কথা বলা হয়েছে? 10 ফেব্রুয়ারি, 11 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি, 13 ফেব্রুয়ারি। উত্তর কি হবে? উত্তর হবে কি? 12 ফেব্রুয়ারি। বোঝা গেল? আশা করি তোমাদের এই প্রশ্নগুলো ভালো লাগবে আর এই প্রশ্নগুলো করে যাবে, যাতে পরীক্ষা হলে কোনো রকম অসুবিধা না হয়। তারপরে প্রশ্ন যদি আমরা দেখি, রাজাকার বাহিনী গড়ে তোলেন। রাজাকার তোমরা জানো, এই রিসেন্ট হচ্ছে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ চলছিল, মানে আমাদের শেখ হাসিনা সরকারের যখন পতন হচ্ছিল, তখন শেখ হাসিনা একটা কথা বলেছিলেন যে আমরা রাজাকার বাহিনী নয়, এই দেশটা ছিল মুক্তিযোদ্ধাদের, রাজাকারদের নয়। তাহলে রাজাকার কথার অর্থ হচ্ছে কি? সেখানে একটা জঙ্গি গোষ্ঠীর কথা বলা হচ্ছে, তাহলে কোথাকার জঙ্গি গোষ্ঠীটা? হায়দ্রাবাদের কথা বলা হচ্ছে, হায়দ্রাবাদ। এই হায়দ্রাবাদের জঙ্গি গোষ্ঠীর কথা বলা হচ্ছে। তাহলে সেই গোষ্ঠীটা কে গড়ে তুলেছিলেন? শেখ আবদুল্লাহ, ওসমান আলী, কাসেম রিজভী আর রিজভী হবে, রেজিভি নয়, এটা কি হবে? রিজভী, কাসেম রিজভী হবে। তাহলে আর মোহাম্মদ আলী জিন্নাহ। তাহলে উত্তর কি হবে? ওটাই হবে। কোনটা? না কাসেম রিজভী হবে। বোঝা গেল? রাজাকার বাহিনী খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, তাহলে এর উত্তর তোমরা আমাকে দেবে কমেন্ট বক্সে। আশা করি তোমরা সবাই এই প্রশ্নের উত্তর দিতে পারবে।
এতদিন পড়ানোর পরে তোমরা এই প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারবে কমেন্ট বক্সে। এই ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক কে ছিলেন? এই ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক কে ছিলেন? বোঝা গেল? পরবর্তী প্রশ্নের উত্তর কি দেখিয়ে দিই, যে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কি ছিল? ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান যদি আমরা দেখা হয়, তাহলে উত্তর কি হবে? উত্তর কি হবে? বঙ্গভাষা প্রকাশিকা সভা। কি উত্তর হবে? বঙ্গভাষা প্রকাশিকা সভা। এবারে কবে প্রতিষ্ঠা হয়েছিল বঙ্গভাষা? 1836 সালে। জমিদার সভা 1838 সালে। ভারত সভা 1876 সালে। আর জাতীয় কংগ্রেস 1885 সালে। সরি, এটা হচ্ছে 38 হবে। কি হবে? 38। তাহলে জমিদার বঙ্গভাষা প্রকাশিকা 1836, জমিদার সভা 1838, ভারত সভা 1876, জাতীয় কংগ্রেস 1885। তাহলে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান যদি জিজ্ঞেস করা হয়, দেখতেই পাচ্ছ 1836 আছে, সেই হিসাবে 1836 তোমরা উত্তর দেবে। বোঝা গেল? বোঝা গেল? আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। আর এই প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে অবশ্যই দিও। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আবার উপস্থিত হব।